সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালের বর্ষসেরা হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে দ্য ইকোনমি। 15.5 বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এই সময়ে কথা বলার অধিকারও বন্ধ করে রেখেছিলেন তিনি। বিরোধী মত দমনে তৈরি করা হয়েছিল আয়নাঘর, যেখানে বিভিন্ন ব্যক্তিদের ধরে এনে হত্যার মতো ঘটনাও ঘটানো হয়েছে। তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা। একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিষয় দেখেছেন, যেগুলো ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা দর্শক, এই বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন সেটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন, একটা লাইক দিয়ে সবাই এক মুহূর্ত না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালের বর্ষসেরা হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে দ্য ইকোনমিস্ট। আর এই নিয়ে প্রতিক্রিয়া জানতেই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় এই ব্রিটিশ সাময়িকী। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব দিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিক্স। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় নির্বাচন আয়োজনের পর ইউনূস কি করবেন। এর জবাবে প্রধান উপদেষ্টা অভিযোগে সুরে বলেন, তার চাকরি কেড়ে নিয়ে জোর করে দেশে আনা হয়েছে, তিনি তার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন। প্রধান উপদেষ্টা পদে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা ধর্ম নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না বলে জানান তিনি আরও বলেন, তরুণীদের এখনই উচিত নিজেদের স্বপ্ন পূরণে সুযোগ কাজে লাগানো। আন্তর্জাতিক এই গণমাধ্যম প্রতিবেদনে জানায়, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার রয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। এবার গত হাসিনার শাসন আমলের শেষ 5 বছরের হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। 15.5 বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এই সময়ে কথা বলার অধিকারও বন্ধ করে রেখেছিলেন তিনি। বিরোধী মত দমনে তৈরি করা হয়েছিল আয়নাঘর, যেখানে বিভিন্ন ব্যক্তিদের ধরে এনে হত্যার মতো ঘটনাও ঘটানো হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা শাসনের অবসান ঘটেছে। এরপরই বেরিয়ে আসছে একের পর এক থলের বিড়াল। শেখ হাসিনার শেষ 5 বছরে কি পরিমাণ হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার একটি চিত্র প্রকাশ্যে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের শেষ 5 বছরে 16,000-এরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। গড় হিসাবে প্রতিদিন 9 জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। এই সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় 2,500। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী এই 5 বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আঁতকে ওঠার মতো। 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে 9,955টি, আর ডাকাতির মামলা হয়েছে 1,600টি।
প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, মাত্রাতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময়। এর সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই। গদি টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে খেয়াল খুশিমতো ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার। তাতে অপরাধ বেড়েছে হু হু করে। পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা, মানবাধিকার কর্মীদের ধারণা, মামলার নথি ঘেঁটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব অবস্থা তার চেয়েও ভয়াবহ। গত 5 বছরে যে পরিসংখ্যানটি পুলিশ দেখাচ্ছে সেখানে সব ধরনের অপরাধে মানুষ মারা গেছে। এর একটি বড় অংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা বলছেন, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য বিগত 15 বছরে সংঘটিত সব অপহরণ, নির্যাতন ও গুম খুনের ঘটনার তদন্ত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তারা। মোহাম্মদ সোহাগ। গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা। একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি, সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। আর যেহেতু নির্বাচনের একটা টাইমলাইন চলে আসছে, সো রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে নিবন্ধন করা, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া, আরও বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোড়জোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা। তো এদের মধ্যে দ্য ব্লুটুথ বয় সার্জিস এবং হাসনাত তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন। বিভিন্ন সভা, সেমিনার, অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন। তো এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন, আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন। এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস, মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস। আর এ নিয়ে দিন শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন, ক্ষমা চেয়েছেন। কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন। তো এরা তো 95% আওয়ামী সমর্থন, এই যারা কাউন্সিলর আছে বিএনপির 5% হতে পারে। তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে, স্বার্থে সামহাও এরা কিন্তু বলে গেছেন আপনাদের সমর্থন চাই। তো এরা সমর্থনটা মানে কারার? আবার এদের মধ্যে অনেকে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে, বিভিন্ন ভূমিকা এখানে কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল, অনেকে নিয়ে নিউজ শুরু হয়েছে। তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন? পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য। এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে, বাটে পড়ছে, তবে বয়স কম, একবার আবার কমও বলা যায় না, মাস্টার মাইন্ড লেভেলের পোলাপাইন। বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 5,500 কাউন্সিলর আছে। সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় 1,500 কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে। কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না। সরকার আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না। তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা 5,500-এর মধ্যে 1,500 কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি। তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতীত বিএনপি, জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। ওই যে 5%-এর কথা তারা বলছেন, কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে, একদম নাম ছবি সহ, যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে। কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে। তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করছে। দেন সার্জিসের হয়তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভুলটা হয়ে গেছে। তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি, পাশাপাশি 16 বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা, জেল, জুলুম, আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে। আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায়
আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে, তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না? যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষর ছিল তারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য। আচ্ছা যাই হোক, এখানে বিশাল বক্তব্য সাজিদ বিষয়টাকে বুঝাইছে। আসলে এখানে যে জায়গাটাতে বাটে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মতবিনিময় সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলা যায়, একটা প্রোগ্রাম করাই যায়। তো তাদের কথাগুলা তারা শুনছে, তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনো বিদ্যমান রয়েছে, স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির, তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা। এখানে নানান বক্তব্য পলায় অনেক বড় লেখা লিখছে। তা আমি যতটুকু দেখতে পেলাম, তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ বাক্য এমন ছিল যা আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি। এজন্য আমি দুঃখিত, কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি। সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন। তো আমি গতকালকের ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ। তুমি তো নিজেই দেখো, তুমি নিজে একসময় ছাত্রলীগ করছো, আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো। তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নেবে, বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই, কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে। তা একটু সচেতন হতে হবে। রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল, আমাদের থেকে তোমরা ভালো বোঝো কম বেশি যে জায়গাতে তোমরা লিড করছো। তবে এমন কোনো কিছু করা যাবে না। এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে, কিন্তু সমন্বয়কদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যুতে সবাই এক, এছাড়া অন্য ইস্যুতে সবাই আলাদা হাঁটে, কেউ কাউকে চিনে না, পাত্তা দেয় না, একজন আরেকজনের মানতে চায় না। তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে এই রাজনৈতিক দল, এই কিংস পার্টি, কেউ কেউ বলছেন এগুলো কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভও আছে, নেগেটিভও আছে। তবে প্রতিটা কদম খুব সাবধানে ফেলতে হবে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।